স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 203-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 এবং 12 নম্বর স্কুলের প্রশ্নপত্র দুটি সমাধান করে দেব। এর আগে আমি 10 পর্যন্ত প্রশ্নপত্রের সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। তো 11 নম্বর স্কুলে রয়েছে সিএমসি স্কুল ক্লাস্টার অ্যান্ড ডায়মন্ড হারবার হাই স্কুলের প্রশ্নপত্র। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সাগর কুসুমের সঙ্গে মিথজীবিতা দেখায় এ ও বি উভয়ই, অর্থাৎ ক্লাউন মাছ এবং সন্ন্যাসী কাঁকড়া দুটোই হবে। প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? গ্রাফাইট। শূন্যস্থান পূরণ করো। কুইনাইন হলো ড্যাশ গাছের বজ্র পদার্থ, সিঙ্কোনা গাছের বজ্র পদার্থ। জীবাণু কাটা ফলে ড্যাশ পরিবর্তন ঘটায়? রাসায়নিক পরিবর্তন। ম্যালাথিয়ন ড্যাশ হিসেবে ব্যবহৃত হয়? কীটনাশক হিসেবে। ফিল্টার করার পর পাওয়া নিচের তরলকে পরিশ্রুত বলে? ড্যাশ ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত হতে সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl। তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. একটি রাসায়নিক সারের নাম লেখো। ইউরিয়া। সুতো কি দিয়ে তৈরি হয়? তন্তু দিয়ে। পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? যেসব ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে তাদের পর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন রোজ দিন থেকে রাত হয়, আবার রাত থেকে দিন হয়। ম্যাঙ্গানিজ মৌলের চিহ্ন লেখো। Mn। ঝাড়ুদার পাখি কাকে বলে? কাককে বলে ঝাড়ুদার পাখি। কাক আবর্জনার স্তূপ থেকে পচা জৈব বস্তু মৃত প্রাণীর দেহাবশেষ এঁটো কাঁটা খেয়ে জীবন ধারণ করে এবং পরিবেশকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সাহায্য করে, তাই কাককে ঝাড়ুদার প্রাণী বলে। একটি তরল ধাতুর নাম লেখো। পারদ। পালিশ করার জন্য যে রজন লাগে তা কোন গাছ থেকে পাওয়া যায়? পাইন গাছ থেকে। একটি হলুদ লাগানো কাগজে অল্প পরিমাণ চুন জল দিলে কাগজের বর্ণের কি পরিবর্তন হবে? লাল হয়ে যাবে। পরমাণু বলতে কি বোঝায়? মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। চিহ্ন আমরা কেন ব্যবহার করি? চিহ্নের সাহায্যে মৌলিক পদার্থের নাম সংক্ষেপে প্রকাশ করা হয়। যেমন ও চিহ্ন দ্বারা অক্সিজেন, এন চিহ্ন দ্বারা নাইট্রোজেন মৌলকে বোঝায়। 2. চিহ্ন দ্বারা মৌলিক পদার্থের একটি পরমাণুকে বোঝায়। 2n বললে দুটি নাইট্রোজেন পরমাণুকে বোঝায়। কেলাসন কাকে বলে? উচ্চ উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাস আকারে পাত্রের তলদেশে জমতে থাকে। এই পদ্ধতিকে কেলাসন বলে। যেমন নুনের কেলাসন। উচ্চ উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাস আকারে পাত্রের তলদেশে জমতে থাকে। এই পদ্ধতিকে কেলাসন বলে। যেমন নুনের কেলাসন। এরপরে 4-এর দাগে রয়েছে সত্য বা মিথ্যা লেখো। 1. পটাশিয়ামের চিহ্ন P, এটি মিথ্যা। অ্যামোনিয়ার সংকেত H3n লেখা হয়, এটিও মিথ্যা। 5-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. রেল লাইনের জোরের মুখে একটু ফাঁক রাখা হয় কেন? রেল লাইন কাঠ বা কংক্রিটের স্লিপারের ওপর বসানো থাকে। গ্রীষ্মকালে পরিবেশের উষ্ণতা খুব বেশি থাকায় লাইনের ওপর দিয়ে ট্রেন চলাচলের সময় লোহার তৈরি রেল লাইন ও চাকার ঘর্ষণের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। উৎপন্ন তাপে রেল লাইনের পাত কিছুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কাঠ বা কংক্রিট তাপের কুপরিবাহী, তাই উত্তপ্ত হলে লাইনের তাপ অন্যত্র পরিবাহিত হওয়ার সুযোগ পায় না। এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর রেল লাইনের দুটি পাতের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়। রেল লাইনে উপযুক্ত ফাঁক না থাকলে রেল লাইনে প্রসারণজনিত বলের জন্য লাইন বেঁকে মাটি ছেড়ে উপরে উঠে পড়ত, ফলে দুর্ঘটনা ঘটত। তাই রেল লাইনে পরপর দুটি পাতকে সরাসরি যুক্ত না করে কিছুটা ফাঁক রেখে দুপাশে আটকে দেওয়া হয়। এতে গরমে প্রসারণ ও ঠান্ডায় সংকোচনের কোনো সমস্যা হয় না। পর্যাবৃত্ত এবং অপর্যাবৃত্ত ঘটনা বলতে কী বোঝায়? উদাহরণসহ বর্ণনা করো। পর্যাবৃত্ত ঘটনা যেসব ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে তাদের পর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন রোজ দিন থেকে রাত হয়, আবার রাত থেকে দিন হয়, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর ঘটনাগুলি ঘটে। অপর্যাবৃত্ত ঘটনা কি?
যেসব ঘটনা কোনো সময়ের নিয়মে ঘটে না, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর ঘটে না, তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন হঠাৎ কোনো দিন ঝড় বৃষ্টি হওয়া বা বন্যা হওয়া, ঘটনাগুলি কখনোই নির্দিষ্ট নিয়ম মেনে হয় না, তাই এগুলি হলো অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ। ধান খেতে অ্যাজোলা চাষ করলে জমিতে সার দিতে লাগে না কেন? অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার গহ্বরে মিথজীবী রূপে বসবাস করে। অ্যাজোলা অ্যানাবিনা মিথজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে। কারণ অ্যানাবিনা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না। তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাজোলা পানার চাষ করেন। অপরদিকে অ্যানাবিনা অ্যাজোলা পানার দেহ থেকে পুষ্টিরস শোষণ করে এবং আশ্রয় লাভ করে। মিথজীবিতা বলতে কী বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও। প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বলে। উদাহরণ হচ্ছে অ্যাজোলা ও অ্যানাবিনার মিথজীবী সম্পর্ক। অ্যানাবিনা ব্যাকটেরিয়া অ্যাজোলার পাতায় বাস করে, পরিবর্তে অ্যানাবিনা বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে অ্যাজোলাকে দেয়, এতে অ্যাজোলার উপকার হয়। যক্ষ্মা রোগের জীবাণু মানুষের দেহের কোন কোন অংশে বাসা বাঁধে? যক্ষ্মার জীবাণু বাসা বাঁধে আমাদের শরীরের ফুসফুস, হাড় ও নানা অঙ্গে। মানুষের যক্ষ্মা হলে শরীরে কি কি লক্ষণ দেখা যায়? যক্ষ্মা হলে জ্বর, দেহের ওজন কমে যাওয়া ও কাশি হওয়া ইত্যাদি হয়। এরপরের প্রশ্নে রয়েছে হাইড্রোজেন গ্যাসের দুটি ধর্ম লেখো। 1 নম্বর ধর্ম হলো হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস, যা বাতাসের থেকে হালকা। আর 2 নম্বর হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে। কার্বন এবং অক্সিজেন দ্বারা কার্বন ডাই অক্সাইড গঠিত হয়, কিন্তু কার্বন ডাই অক্সাইডের মধ্যে তার উপাদান মৌলগুলির ধর্ম বর্তমান থাকে না। ব্যাখ্যা করো। কার্বন ডাই অক্সাইডকে বিয়োজিত করলে ভিন্ন ধর্মবিশিষ্ট দুটি মৌলিক পদার্থ কার্বন ও অক্সিজেন পাওয়া যায়। কার্বন ডাই অক্সাইডকে পৃথিবীর যে কোনো স্থান থেকেই সংগ্রহ করা হোক না কেন, CO2তে কার্বন এবং অক্সিজেনের ওজন অনুপাত সর্বদা নির্দিষ্ট থাকে। যৌগিক পদার্থের ধর্ম যেমন তার উপাদানের ধর্ম থেকে আলাদা হয়, ঠিক তেমনই কার্বন ডাই অক্সাইডের ধর্ম কার্বন ও অক্সিজেনের ধর্ম থেকে আলাদা হয়। কার্বন এবং অক্সিজেনকে মেশালেই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না, অক্সিজেনের উপস্থিতিতে কার্বনকে দহন করলে তবেই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কাদা জল থেকে তার উপাদানগুলিকে পরিস্রাবণ পদ্ধতিতে কিভাবে পৃথক করবে তা সংক্ষেপে লেখো। তরল ও তরলে অদ্রাব্য কঠিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করতে হলে আমাদের পরিস্রাবণ পদ্ধতির প্রয়োগ করতে হবে। প্রয়োজনীয় উপকরণ কনিক্যাল ফ্লাস্ক। এখানে এই যে ফ্লাস্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এছাড়াও ফানেল, এই যে ফানেল, এটাকে ফানেল বলা হচ্ছে। ফিল্টার কাগজ, এই ফানেলের উপরে বসানো রয়েছে ফিল্টার কাগজ। কাঁচ দণ্ড, এই যে কাঁচ দণ্ড। বিকার, এটা বিকার, তার মধ্যে কিছুটা জল এবং তরল ও তরলে অদ্রাব্য কঠিনের মিশ্রণ, অর্থাৎ এক্ষেত্রে কাদাগোলা জল ইত্যাদি নেওয়া হলো। তো ফিল্টার কাগজটাকে প্রথমে এরকম চার দিকে ভাঁজ করতে হবে, করে এইভাবে মুড়তে হবে, মুড়ে এইভাবে সেটাকে ভাঁজ করে এইরকম শেপ দিতে হবে, দিয়ে এটা ফানেলের মুখে বসিয়ে দিতে হবে। 1 নম্বর পদ্ধতি, বৃত্তাকারে একটি ফিল্টার কাগজকে পরস্পর দুবার ভাঁজ করে ফিল্টার কাগজটি 4টি সমান ভাগে ভাগ করা হয়। এবার কাগজটির চারপাশে 3 ভাগ একদিকে, 1 ভাগ অন্যদিকে নিয়ে কাগজটিকে একটি শঙ্কুর আকার দেওয়া হলো, যাতে সেটিকে সহজে ফানেলের সঙ্গে এঁটে দেওয়া যায়। 2, সামান্য জল দিয়ে ভিজিয়ে ফিল্টার কাগজটিকে সহজেই ফানেলের গায়ে আটকে দেওয়া হলো। 3, এবার ফানেলটিকে নিচে একটি খালি কনিক্যাল ফ্লাস্ক নেওয়া হলো। কনিক্যাল ফ্লাস্কটিকে এমনভাবে বসানো হলো যাতে ফানেলের নলটি ফ্লাস্কের গায়ে লেগে থাকে। এবার একটি কাঁচ দণ্ডকে হেলানোভাবে ধরে দণ্ডটির গা বেয়ে মিশ্রণটিকে ধীরে ধীরে ঢালা হলো, যাতে তা ফিল্টার কাগজের ওপর পড়ে। ফিল্টার কাগজের মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, এইসব ছিদ্রের মধ্য দিয়ে তরল সহজেই নিচের কনিক্যাল ফ্লাস্কে জমা হয়, কিন্তু অদ্রাব্য কঠিন পদার্থের কণাগুলি ফিল্টার কাগজের ওপরে জমা হয়। এইভাবে সহজেই কোনো তরলে উপস্থিত অদ্রাব্য কঠিন পদার্থকে তরল থেকে আলাদা করা যায়। ফিল্টার কাগজের মধ্যে দিয়ে যে পরিষ্কার তরলটা কনিক্যাল ফ্লাস্কে জমা হলো সেটা পরিশ্রুত, আর যেটা ফিল্টার কাগজের মধ্যে থেকে গেল সেটা হচ্ছে অবশেষ।
এখানেই শেষ হলো আমাদের 11 নম্বর স্কুলের প্রশ্নপত্র। তো 12 নম্বর স্কুলের প্রশ্নপত্রে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। 12 নম্বর স্কুল অর্থাৎ রথিপুর বরোদা বাণীপীঠ এইচএস এবং উলুবেড়িয়া হাই স্কুল এইচএসের প্রশ্নপত্র এটা। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক, কুইনাইন ওষুধ তৈরি হয় যে গাছের ছাল থেকে, সেটি হলো সিঙ্কোনা। ইউরিয়া একটি রাসায়নিক সার। কোনটি কীটনাশক? এখানের মধ্যে ম্যালাথিয়ন কীটনাশক। লোহায় মরচে পড়া কোন ধরনের পরিবর্তন? এটি একটি রাসায়নিক পরিবর্তন। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? জল ফুটে বাষ্পে পরিণত হওয়া। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা। চোর কাঁটা হলো গাছের ফল। জল একটি যৌগিক পদার্থ। ফসফিনের সংকেত হলো PH3। গ্রাফাইট ও হিরে উভয়ই অধাতু হলেও উভয়েই শুধু তাপের সুপরিবাহী। ক্যালসিয়ামের চিহ্ন হচ্ছে CA। হানিডিউ কোন প্রাণীর উপাদেয় খাদ্য? সেটা হচ্ছে পিঁপড়ের। আমাদের চোখ রাখতে ভালো রাখে বা সাহায্য করে ভিটামিন A। ড্যাশ যৌগযুক্ত পানীয় জল দীর্ঘদিন পান করলে ব্ল্যাকফুট রোগ হয়? আর্সেনিক। পাথুরে চুন ড্যাশ ও ড্যাশ পরমাণু দিয়ে তৈরি? ক্যালসিয়াম আর অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি। অ্যামোনিয়ার সংকেত হলো NH3। কোনো জিনিসের লোহার গুঁড়ো মিশে থাকলে ওই জিনিস থেকে লোহার গুঁড়ো আলাদা করে নিতে আমাদের চুম্বক ব্যবহার করতে হয়। কার্পাস একটি তন্তু উৎপাদনকারী উদ্ভিদ। আমাশয়ের জীবাণু মানব শরীরের অন্ত্র অঙ্গে বাসা বাঁধে। 3 দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1, সিল্ক কোথা থেকে পাওয়া যায়? রেশম মদ থেকে। দুধ থেকে দই উৎপন্ন করে কোন অণুজীব? ল্যাক্টোব্যাসিলাস। সবজি টুকরো টুকরো করে কেটে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন? বাড়িতে রান্নার সময় তরকারি গোটা অবস্থায় না রেখে ছোট টুকরো করে কাটা হয়, কারণ ছোট টুকরো করলে সেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। আবার ছোট টুকরো করে রান্না করা খাবার ভালোভাবে চিবিয়ে আরও ছোট টুকরো করলে আমাদের পাকস্থলীতে সেগুলো সহজে হজমও হয়। এরপরের প্রশ্নে রয়েছে চাল থেকে ভাত হওয়া, এটি কোন ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। উপযুক্ত উপায়ে জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করার ফলে কোন কোন গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়? হাইড্রোজেন ও অক্সিজেন। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, পরজীবিতা কাকে বলে? উদাহরণ দাও। কোনো জীবের সজীব পোষকের দেহ থেকে পুষ্টি পদার্থ শোষণ করে পুষ্টি লাভ করার পদ্ধতিকে পরজীবিতা বলে। পরজীবিতার উদাহরণ হলো উকুন মানুষের মাথায় বাসা বাঁধে ও মাথা থেকে রক্ত শোষণ করে, এর ফলে মাথায় ঘা হয়। পরের প্রশ্ন, জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়? একটি বিকারে জল ও বালি নিয়ে সেটিকে পরিস্রাবণ পদ্ধতির দ্বারা পৃথক করা যায়, কারণ এক্ষেত্রে বালির দানাগুলি ফিল্টার পেপারের ছিদ্রের মাপের থেকে বড়, তাই বালির দানাগুলি ফিল্টার কাগজের মধ্যে আটকে যায় এবং পরিশ্রুত জল পাওয়া যায়। পরের প্রশ্নে রয়েছে ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেতে বাতাসের উপস্থিতিতে আগুন ধরালে সাদা এক প্রকার গুঁড়ো তৈরি হয় কেন? এক্ষেত্রে ম্যাগনেসিয়াম এবং বাতাসের অক্সিজেন জুড়ে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো তৈরি হয়। ম্যাগনেসিয়াম Mg এবং অক্সিজেনের O2 এদের রাসায়নিক বিক্রিয়ায় সমীকরণটি হলো 2Mg + O2 থেকে সমান চিহ্ন দিয়ে 2MgO। এই যে 2MgO এই যৌগটা তৈরি হয় বলেই কিন্তু এখানে সাদা গুঁড়োটা তৈরি হয়। পাউরুটির গায়ে ছোট ছোট ফুটো থাকে কেন? পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। পরের প্রশ্নে রয়েছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য লেখো। ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। প্রথমে রয়েছে বিষয়ের সংজ্ঞা। যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। ভৌত পরিবর্তনের উদাহরণ হলো বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হলো কার্বনকে বাতাসে পোড়ানো, লোহার মরচে পড়া ইত্যাদি। স্থায়িত্ব। ভৌত পরিবর্তন অস্থায়ী, রাসায়নিক পরিবর্তন স্থায়ী। রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কেন?
রেললাইন কাঠ বা কংক্রিটের স্লিপারের ওপর বসানো থাকে। গ্রীষ্মকালে পরিবেশের উষ্ণতা খুব বেশি থাকায় লাইনের ওপর দিয়ে ট্রেন চলাচলের সময় লোহার তৈরি রেললাইন ও চাকার ঘর্ষণের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। উৎপন্ন তাপে রেললাইনের পাত কিছুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কাঠ বা কংক্রিট তাপের কুপরিবাহী, তাই উত্তপ্ত হলে লাইনের তাপ অন্যত্র পরিবাহিত হওয়ার সুযোগ পায় না। এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর রেললাইনের দুটি পাতের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়। রেললাইনে উপযুক্ত ফাঁক না থাকলে রেললাইনে প্রসারণজনিত বলের জন্য লাইন বেঁকে মাটি ছেড়ে উপরে উঠে পড়ত, ফলে দুর্ঘটনা ঘটত। তাই রেললাইনে পরপর দুটি পাতকে সরাসরি যুক্ত না করে কিছুটা ফাঁক রেখে দুপাশে আটকে দেওয়া হয়। এতে গরমে প্রসারণ ও ঠান্ডায় সংকোচনের কোনো সমস্যা হয় না। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।